প্রিয় ছাত্রছাত্রী, একাদশ শ্রেণীর দর্শন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শন। তো সবিকল্পক কল্পক ও নির্বিকল্পক এই দুই প্রত্যক্ষের স্বরূপ বুঝতে গেলে তোমাদেরকে আগে বুঝে নিতে হবে যে প্রত্যক্ষের শ্রেণীবিভাগটা আসলে কি। তো আমরা প্রথমে সবিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষ আলোচনার পূর্বে প্রত্যক্ষের একটা ডায়াগ্রাম আমরা কিন্তু অঙ্কন করে নেব। সেখান থেকে বুঝে নেব যে সবিকল্পক, এই নির্বিকল্পক ও সবিকল্পক এই দুই প্রত্যক্ষের শ্রেণীবিভাগের কোন স্তরের মধ্যে পড়ছে বা কোন ধরনের প্রত্যক্ষ। সবিকল্পক ও নির্বিকল্পক আসলে কোন ধরনের প্রত্যক্ষ, এটা আমরা প্রথমে বুঝে নেব। তারপরে আমরা আলোচনা করব যে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের স্বরূপটা আসলে কি। প্রত্যক্ষের প্রথমে শ্রেণীবিভাগটা আমরা আগে একটা ডায়াগ্রাম আকারে অঙ্কন করে নিই। দেখো, প্রত্যক্ষের শ্রেণীবিভাগ, ইংরেজিতে একে বলা হয় ক্লাসিফিকেশন অফ পারসেপশন। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ পারসেপশন, প্রত্যক্ষের শ্রেণী বিভাগ। প্রত্যক্ষের শ্রেণী বিভাগকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। কি কি? দেখো, একটা হলো লৌকিক প্রত্যক্ষ, লৌকিক প্রত্যক্ষ একে বলা হয় অর্ডিনারি পারসেপশন। অর্ডিনারি পারসেপশন বা লৌকিক প্রত্যক্ষ। আরেকটি হলো অলৌকিক প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষ এটাকে বলা হয় এক্সট্রা অর্ডিনারি পারসেপশন। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ পারসেপশনকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা অর্ডিনারি পারসেপশন আর একটা এক্সট্রা অর্ডিনারি বা অলৌকিক প্রত্যক্ষ। এই যে লৌকিক প্রত্যক্ষটা আসলে কি সেটা সর্বপ্রথম আমাদের বুঝে নেওয়াটা খুব আবশ্যক। লৌকিক প্রত্যক্ষ কি? বিষয়ের সাথে ইন্দ্রিয়ের যখন আমাদের লৌকিক সন্নিকর্ষ হয়, সন্নিকর্ষ শব্দটা আমরা ন্যায় দর্শনের আগের ক্লাসগুলোতেও আমরা প্রসঙ্গে আলোচনা করেছি যে সন্নিকর্ষ হলো ইন্দ্রিয়ের সাথে তার গ্রাহ্য বিষয়ের একটা সম্বন্ধ। ঠিক আছে, তাকে সন্নিকর্ষ বলা হয়। যেমন চোখ দিয়ে আমরা দেখি, তাহলে আমরা যে বিষয়টাকে দেখছি সেই রূপটা হলো আমাদের চোখের গ্রাহ্য বিষয়। চোখের সাথে রূপের যে সম্বন্ধ সেটা হলো সন্নিকর্ষ। ত্বক দিয়ে স্পর্শ করি, তাহলে যে বস্তুটাকে আমরা স্পর্শ করছি ত্বকের সাথে সেই বস্তুটার যে সম্বন্ধ সেটাকে বলা হয় সন্নিকর্ষ। সন্নিকর্ষ মানে কিন্তু যেমন তেমন সম্বন্ধ নয়, ইন্দ্রিয়ের সাথে তার গ্রাহ্য বিষয়ের সম্বন্ধ। ক্লিয়ার হলো কথাটা? তাহলে যে বিষয়টা আমি বলছি, বিষয়ের সাথে
ইন্দ্রিয়ের যদি সন্নিকর্ষ হয় এবং সেই সন্নিকর্ষটা কেমন, লৌকিক হবে, সরাসরি হবে, তাহলে সেই প্রত্যক্ষকে বলবো আমরা কি, লৌকিক প্রত্যক্ষ। ঠিক আছে? যেমন আমি কোথাও গিয়ে দাঁড়িয়ে একটা আম গাছ দেখলাম, তাহলে আমার কাছে আমার চোখের গ্রাহ্য বিষয় হলো আম গাছ, তাহলে আমি সরাসরি আম গাছটার সাথে আমার চোখের একটা কি হচ্ছে, সন্নিকর্ষ হচ্ছে। তাহলে আমি যে ইন্দ্রিয় দিয়ে অর্থাৎ চক্ষু দিয়ে যে গাছটাকে দেখছি সেটা আমার চোখের গ্রাহ্য বিষয়, তাহলে তার সাথে যে সম্বন্ধ হলো বা সন্নিকর্ষ হলো এবং যে প্রত্যক্ষটা উৎপন্ন হলো তাকে বলা হয় লৌকিক প্রত্যক্ষ। ঠিক আছে? আর অলৌকিক প্রত্যক্ষটা কি? অলৌকিক প্রত্যক্ষটা হলো বিষয়ের সাথে ইন্দ্রিয়ের যে সম্বন্ধ হবে সেই সম্বন্ধটা সরাসরি নয়, সেটা অলৌকিকভাবে হবে, অলৌকিক সন্নিকর্ষ হবে বা পরোক্ষভাবে হবে, তাহলে সেই প্রত্যক্ষটাকে বলা হয় অলৌকিক সন্নিকর্ষ। ঠিক আছে? এই বিষয়টা, অলৌকিক কথাটা নিয়ে আমরা এর পরে আলোচনা করব বিশদে। তোমরা প্রথমে এই বিষয়টাই বুঝে রাখো যে সন্নিকর্ষটা যদি পরোক্ষভাবে হয় তাহলে সেক্ষেত্রে অলৌকিক প্রত্যক্ষ হবে, আর বিষয়ের সাথে যদি সন্নিকর্ষটা যদি আমাদের সরাসরি হয় বা প্রত্যক্ষভাবে হয় তাহলে সেটাকে বলা হয় লৌকিক প্রত্যক্ষ। এরপরে আমরা দেখব যে লৌকিক প্রত্যক্ষ আবার দুটো ভাগে বিভক্ত। লৌকিক প্রত্যক্ষের আবার দুটো ভাগ, একটা হলো বাহ্য প্রত্যক্ষ, বাহ্য প্রত্যক্ষ এটাকে এক্সটার্নাল পারসেপশন বলা হয়। এক্সটার্নাল ওকে, বাহ্য প্রত্যক্ষ। আরেকটি হলো মানস প্রত্যক্ষ বা আন্তঃপ্রত্যক্ষ। ঠিক আছে? মানস প্রত্যক্ষ যেটাকে বলা হয় এটারনাল পারসেপশন, মানস প্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষটা কি? তাহলে এটা তো আমরা বলে দিলাম যে ইন্দ্রিয়ের সাথে ইন্দ্রিয় প্লাস বিষয় এর একটা সরাসরি একটা সম্বন্ধ বা প্রত্যক্ষ সন্নিকর্ষ হবে, এটা ইন্দ্রিয় আর বিষয়ের। আর অলৌকিকের ক্ষেত্রে ইন্দ্রিয় আর বিষয়ের একটা অলৌকিক সন্নিকর্ষ বা পরোক্ষ সন্নিকর্ষ হবে। এবার এই লৌকিক প্রত্যক্ষ হলো বাহ্য প্রত্যক্ষ এবং মানস প্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষটা কি না, দেখো, বাহ্য প্রত্যক্ষ হলো আমাদের যে পাঁচটা বাহ্য ইন্দ্রিয় রয়েছে যাদেরকে আমরা জ্ঞানেন্দ্রিয় বলি, সেগুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই যে পাঁচটা আমাদের বাহ্য ইন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয় রয়েছে, এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমাদের যে প্রত্যক্ষগুলো হয় তাকে বলা হয় কি না, বাহ্য প্রত্যক্ষ। কি কি প্রত্যক্ষ হয়? রূপ, রস, গন্ধ, স্পর্শ, স্বাদ, এই সব যে প্রত্যক্ষগুলো আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে হয়ে থাকে সেইগুলোকে বলা হয় বাহ্য প্রত্যক্ষ। যেমন চোখ, চোখ দিয়ে আমাদের রূপের প্রত্যক্ষ হয় চক্ষু দিয়ে। কর্ণ, কর্ণ দিয়ে আমরা শব্দ শ্রবণ করি। ঠিক আছে? ত্বক দিয়ে আমরা স্পর্শ করি, জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি। তাহলে এইভাবে, আর নাসিকা দিয়ে আমরা গন্ধ অনুভব করি। তাহলে এই যে পাঁচটা বাহ্য ইন্দ্রিয়, সেই পাঁচটা বাহ্য ইন্দ্রিয় সর্বদা কি করে?
তার যে গ্রাহ্য বিষয়গুলো, প্রত্যেকটার ভিন্ন ভিন্ন গ্রাহ্য বিষয় আছে, সেই গ্রাহ্য বিষয়গুলোকে প্রত্যক্ষ করে। কিসের মাধ্যমে? তাদের সাথে সন্নিকর্ষ হয়, এটা সম্বন্ধ হয়। সম্বন্ধের ফলে যে সরাসরি যে সম্বন্ধটা হয়, তার ফলে তারা তাদের গ্রাহ্য বিষয় সম্পর্কে প্রত্যক্ষ করে। ঠিক আছে? এখানে একটা কথা তোমাদের বলে রাখি যে ন্যায় দর্শনে কিন্তু প্রত্যক্ষ প্রমা এবং প্রমাণ কিন্তু উভয়ই, অর্থাৎ জ্ঞান এবং জ্ঞানের যে প্রক্রিয়া মানে প্রমাণ, এটা উভয়েই কিন্তু সমান। প্রত্যক্ষ আমরা সমান বলতে পারি প্রমা ও প্রমাণ, কিন্তু খেয়াল রাখবে কিন্তু এই কথাটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ কিন্তু। তাহলে বাহ্য প্রত্যক্ষ কি হয়? আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় রয়েছে, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমাদের যে প্রত্যক্ষগুলো হয় সেইটাকে বলা হয় বাহ্য প্রত্যক্ষ। আর মানস প্রত্যক্ষ কি? মানস প্রত্যক্ষটা হয় আমাদের অন্ত ইন্দ্রিয় মনের মাধ্যমে। কি কি মনের মাধ্যমে আমাদের অনুভব হয়? না, মনের সাহায্যে সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, ইচ্ছা, অনুভূতি, আবেগ, এই সমস্ত কিছুর প্রত্যক্ষ কার মাধ্যমে হয়? আমাদের অন্ত ইন্দ্রিয় মনের মাধ্যমে হয়। ঠিক আছে? সেইগুলোকে বলা হয় মানস প্রত্যক্ষ। তাহলে কি বলতে পারি? মনের সাহায্যে সুখ, দুঃখ, ইচ্ছা, অনুভূতি, ঠিক আছে, ইত্যাদি বিষয়ে যে প্রত্যক্ষ হয় সেগুলো তো মনের সাহায্যে হয়, তাই এদেরকে আমরা বলে থাকি মানস প্রত্যক্ষ। এবার আমরা দেখব যে বাহ্য যে প্রত্যক্ষ, যেটা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে আমাদের হয়ে থাকে, সেই বাহ্য প্রত্যক্ষকে আবার তিনটে ভাগে বিভাজন করা হয়। এর তিনটে ভাগ। একটি হলো নির্বিকল্পক, নির্বিকল্পক, সবিকল্পক, আর একটা বিভাজন রয়েছে বাহ্য প্রত্যক্ষকে নির্বিকল্পক, সবিকল্পক আর প্রত্যভিজ্ঞা। প্রত্যভিজ্ঞা, ঠিক আছে? তাহলে বাহ্য প্রত্যক্ষকে এক্সটার্নাল যে পারসেপশন, যেটা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে হয়, তাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যভিজ্ঞা। এই যে বিভাজনটা, তিনটে যে ভাগ, এখানে ন্যায় দার্শনিকেরা বলছেন যে এই প্রত্যভিজ্ঞা অতিরিক্ত কোনো প্রত্যক্ষ নয়, এই প্রত্যভিজ্ঞা সবিকল্প প্রত্যক্ষেরই অন্তর্গত। এই কারণে ন্যায় দর্শনে কিন্তু বাহ্য প্রত্যক্ষকে নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষ বলেই স্বীকার করা হয়। কিছু কিছু মতে কিন্তু প্রত্যভিজ্ঞাকে কিন্তু অতিরিক্ত প্রত্যক্ষ বলে মনে করা হয়েছে, এই কারণে আমি বিভাজনটা এখানে দেখালাম। কিন্তু ন্যায় দর্শনে কিন্তু বাহ্য প্রত্যক্ষ দুই প্রকার, নির্বিকল্পক ও সবিকল্পক। প্রত্যভিজ্ঞাটা কার অন্তর্গত? সবিকল্পক প্রত্যক্ষরই অন্তর্গত। তো আমরা যখন নির্বিকল্পক আর সবিকল্পক এর সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, তখন আমি দেখিয়ে দেবো যে প্রত্যভিজ্ঞাকে কেন তারা সবিকল্পক প্রত্যক্ষের অন্তর্ভুক্ত করেছেন। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের যে মেন ক্লাসটা সবিকল্পক নির্বিকল্পক প্রত্যক্ষের স্বরূপ বা তার পার্থক্য আলোচনা করব। সেই যে প্রত্যক্ষটা মানে নির্বিকল্পক এবং সবিকল্পক, এই দুই প্রত্যক্ষ আসলে কোথা থেকে
আমাদের আলোচনাটা আসছে। ঠিক আছে, বাহ্য প্রত্যক্ষ কিন্তু নির্বিকল্পক এবং সবিকল্পক কিন্তু। ওকে, তাহলে পুরো এই ডায়াগ্রামটা থেকে তোমাদের একটা কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে গেল যে নির্বিকল্পক সবিকল্পক প্রত্যক্ষটা আসলে কোন ধরনের প্রত্যক্ষের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে আমরা একেবারে সংক্ষিপ্ত সারে আলোচনা করে নেব যে অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার এবং কি কি। কারণ আমাদের ক্লাসের মূল বিষয় বারবার বলছি যেটা হচ্ছে নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষের আলোচনা, কিন্তু এই শ্রেণী বিভাগটা না করলে তোমরা বুঝতেই পারছো যে আমরা বুঝতে পারবো না যে সবিকল্পক এবং নির্বিকল্পক প্রত্যক্ষটা আসলে কোথা থেকে আসছে। দেখো, অলৌকিক প্রত্যক্ষকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হলো সামান্য লক্ষণ, প্রত্যক্ষ, দুই হলো জ্ঞান লক্ষণ, আর তিন হলো যোগজ প্রত্যক্ষ। যোগজ প্রত্যক্ষ। আচ্ছা, সামান্য লক্ষণটা আমরা এগুলো সম্পর্কে বিশদ ক্লাস হতেই পারে, কিন্তু আমরা এখানে একদম সংক্ষিপ্ত সামান্য সারে জাস্ট খালি বুঝে নেব এগুলো কি। দেখো, সামান্য লক্ষণ প্রত্যক্ষটা কি? সামান্য হচ্ছে একটা ধর্ম, সামান্য ধর্ম। যেমন ধরো একটা গাছ বা একটা ঘট একটা হচ্ছে বিশেষ বস্তু। তাহলে এই বিশেষ একটা বস্তু, এর একটা সামান্য ধর্ম আছে, সেটা হলো ঘটত্ব। তাহলে মানুষ একটা বিশেষ বস্তু, একটা বিশেষ প্রাণী, তাহলে মানুষে একটা সামান্য ধর্ম থাকে, সেটা হলো মনুষ্যত্ব। তাহলে ঘটে ঘটত্ব, মানুষে মনুষ্যত্ব, এইগুলো প্রত্যেকটা হচ্ছে সামান্য ধর্ম। নৈয়ায়িকেরা বলেন আমরা যখন কোনো বিশেষ বস্তুকে প্রত্যক্ষ করি, সেই বিশেষ বস্তুর সামান্য ধর্মকেও আমরা প্রত্যক্ষ করি। সেই সামান্য ধর্মটাকে কিসের মাধ্যমে প্রত্যক্ষ করি? লৌকিকভাবে নয়, অলৌকিকভাবে প্রত্যক্ষ করে থাকি। ঠিক আছে, ঘটে ঘটত্বকে, মানুষে মনুষ্যত্বকে, টেবিলে টেবিলত্বকে আমরা প্রত্যক্ষ করে থাকি, ন্যায় দর্শনে বলা হয়েছে। এবার এই যে ঘটত্ব, টেবিলত্ব, মনুষ্যত্ব, এই যে ধর্মগুলো, এই যে সামান্য ধর্মগুলো, এই ধর্মগুলো শুধুমাত্র একটা মানুষ বা একটা টেবিল বা একটা ঘটে থাকে না। তাহলে আমার সামনে যে টেবিল যে ঘট আছে, তাহলে আমি সেই টেবিলটাকেও জানছি এবং সেই টেবিলে থাকা বা ঘটে থাকা ঘটত্ব বা টেবিলত্ব ধর্মটাকেও জানছি। এই যে ঘটত্ব এবং টেবিলত্ব ধর্মটা, এটা শুধু আমার দেখা ঘট বা টেবিলে নেই, আমার না দেখা আরো অনেক যে পৃথিবীতে ঘট বা টেবিল আছে তাতেও রয়েছে। তাহলে আমার সামনে থাকা টেবিল বা ঘটকে আমার কোন ধরনের প্রত্যক্ষ হচ্ছে? তোমরাই বলো। এটা লৌকিক প্রত্যক্ষ হচ্ছে, যেহেতু আমি চোখ দিয়ে বা আমি ত্বক দিয়ে স্পর্শ করে আমার ঘটের বা টেবিলের জ্ঞান হচ্ছে। কিন্তু তোমাদের বাড়িতে থাকা কোনো টেবিল, তার সাথে তো আমার চোখের কোনো সংযোগ হচ্ছে না, আমার চোখের তো কোনো সন্নিকর্ষ হচ্ছে না। কিন্তু এই ঘটত্ব এবং টেবিলত্ব যে ধর্ম, আমার ঘট বা টেবিলেও যেমনভাবে রয়েছে, সেই একই ধর্ম তোমার ঘট বা টেবিলেও একইভাবে রয়েছে। তাহলে আমি যখন আমার সামনে থাকা ঘট বা টেবিলটাকে দেখছি, সেই সামান্য ধর্মটা দিয়ে তোমাদের কাছে থাকা ঘট এবং টেবিল তাকেও আমি জেনে ফেলছি। কিভাবে? অলৌকিকভাবে জেনে ফেলছি। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমার কাছে একটা যে টেবিল আছে, সেই টেবিলে টেবিলত্ব ধর্ম আছে, সেই ধর্মটা হলো সামান্য ধর্ম। আমি টেবিলটাকে চোখ দিয়ে দেখছি বলে
টেবিলের সাথে আমার কি হলো, একটা বাহ্য প্রত্যক্ষ হচ্ছে এবং সেটা লৌকিক প্রত্যক্ষ। এবার এই টেবিলে যে টেবিলত্ব ধর্মটা আছে, সেই টেবিলত্ব ধর্মটা তোমাদের প্রত্যেকের বাড়িতে থাকা টেবিলেতেও রয়েছে। তাহলে সেই টেবিলটাকেও আমি এই টেবিলত্ব ধর্ম দিয়ে কিন্তু এই মুহূর্তে আমি প্রত্যক্ষ করছি। কিন্তু এই যে প্রত্যক্ষটা, এই প্রত্যক্ষটা কিন্তু লৌকিক প্রত্যক্ষ নয়, এটা অলৌকিকভাবে হচ্ছে। আর যেহেতু একটা সামান্য ধর্ম দিয়ে হচ্ছে বলে সেই প্রত্যক্ষটাকে বলা হয় সামান্য লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ। এরপরে দেখব জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ। জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ কি? জ্ঞান যেখানে সন্নিকর্ষ হয়, জ্ঞান যেখানে সন্নিকর্ষ হয়, তাহলে জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ হচ্ছে জ্ঞান যেখানে সন্নিকর্ষ হয়, তাকেই বলা হয় জ্ঞানলক্ষণ অলৌকিক প্রত্যক্ষ। ঠিক আছে? যেমন একটা উদাহরণ আমি বলি, যে তুমি একটা কোনো দূরে কোনো একটা মাঠে গেছো, এবার সেই মাঠে অনেক দূরে তুমি দেখতে পাচ্ছ যে একটা চন্দনের গাছ রয়েছে, কিন্তু তুমি তো অত দূর থেকে তোমার নাসিকাতে সেই চন্দনের সুরভি আসছে না। তাহলে সেই চন্দন গাছটাকে দেখে তোমার একটা চন্দনের একটা সুরভির অনুভব হচ্ছে। কিসের দ্বারা হচ্ছে এটা? এটা হলো জ্ঞানলক্ষণ অলৌকিক প্রত্যক্ষের মাধ্যমে হলো। কারণ জ্ঞান, তুমি তো আগে থেকে তোমার জ্ঞান হয়েছে যে চন্দনের একটা সুরভি এরকম হয়। তাহলে চন্দন গাছটাকে দেখে তোমার যে সুরভির একটা অনুভব হলো, সেই যে প্রত্যক্ষটা, সেই প্রত্যক্ষটা অ্যাকচুয়ালি তোমার চন্দনের সুরভির পূর্ব জ্ঞান থেকে তোমার হলো। এখানে জ্ঞান সন্নিকর্ষ হিসাবে বা সম্বন্ধ হিসাবে কাজ করছে বলে এই ধরনের অলৌকিক প্রত্যক্ষকে বলা হয় জ্ঞানলক্ষণ অলৌকিক প্রত্যক্ষ। ঠিক আছে? তোমরা প্রত্যেকেই ট্রেনে আরে যাতায়াত করো, আমিও নিজে করি। এবার অনেক সময় প্রচণ্ড গরমে ট্রেনে প্রচণ্ড ভিড়, সেই ট্রেনেতে আমরা উঠেছি, দেখবে হঠাৎ করে একটা ঠান্ডা কোনো পানীয় বা ঠান্ডা কোনো আইসক্রিম উঠলো। তুমি খেলে না, কিন্তু তোমার সামনে হঠাৎ করে সেই বাক্সটা থেকে বার করলো। তো সেটা দেখে তোমার কি হয়? একটা শীতলতার অনুভব হয়, একটা অনুভূতি হয় যে এই আইসক্রিমটা থেকে একটা আমার শীতলতা বোধ হবে। এই অনুভবটা হয়, আমারও হয়ে থাকে। ঠিক আছে? প্রত্যেকেরই হয়ে থাকে। তাহলে এই যে শীতলতার যে অনুভব, তুমি জানো যে এই ঠান্ডা পানীয়টা বা আইসক্রিমটা এখানে কিন্তু শীতল, এবং এই প্রচণ্ড গরমে খেলে তোমার কিন্তু একটা শীতলতার অনুভব হবে। ঠিক আছে? তাহলে জ্ঞানটা তুমি খেলে না, তাহলে তোমার জিহ্বার সাথে তার সম্বন্ধ হলো না, অথচ চোখ দিয়ে দেখলে, দেখা মাত্র তোমার জ্ঞান, পূর্ব যে জ্ঞান, সেই জ্ঞানটা এখানে সন্নিকর্ষ হিসাবে কাজ করলো, কাজ করে তোমার যেন একটা শীতলতার অনুভব হলো। ঠিক আছে? এই কারণে জ্ঞানটা যেহেতু এখানে সন্নিকর্ষ হচ্ছে, তাই একে বলা হয় জ্ঞান লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ। ওকে? আর তৃতীয় নম্বরটা যেটা রয়েছে যোগজ প্রত্যক্ষ। এই যোগজ প্রত্যক্ষটা কিন্তু সবার হবে না, এটা যারা যোগী বা সিদ্ধ পুরুষ তাদের ক্ষেত্রে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে যে প্রত্যক্ষ হয়, সেই প্রত্যক্ষটাকে বলা হয় যোগজ প্রত্যক্ষ। এটা কাদের মধ্যে হয়? যোগী পুরুষ। যোগী পুরুষদের ক্ষেত্রে হয়। এ প্রসঙ্গে আমি দুটো কথা বলে রাখি, মানে বিষয়টার আলোচনা লং হয়ে যাচ্ছে। সেটা হলো, যোগজ প্রত্যক্ষকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যুক্ত, আর একটা হচ্ছে জুনজান। যুক্ত কারা? যুক্ত হচ্ছে যারা একেবারে সিদ্ধ পুরুষ হয়ে গেছে, সাধনায় একদম সফল হয়ে গেছে, সেই যে সিদ্ধ পুরুষ, তাদের যে প্রত্যক্ষ সেটা নিত্য প্রত্যক্ষ।
অনিত্য প্রত্যক্ষ নয়। সেই যে নিত্য প্রত্যক্ষ সেটাকে বলা হয় না যুক্ত। আর যুঞ্জান কারা? যারা যোগ সাধনা করছেন, মনোযোগ, মনকে সংযম করছেন, একাগ্রতা মনের বাড়িয়েছেন, কিন্তু এখনো সিদ্ধি লাভ করেনি, তাদের যে প্রত্যক্ষটা হয়, তাদের প্রত্যক্ষটা ঠিক নিত্য প্রত্যক্ষ নয়, ঠিক আছে, অনিত্য প্রত্যক্ষ। মনোসংযোগ বিচ্ছিন্ন হলে আবার প্রত্যক্ষটা নষ্ট হয়ে যায়, সেই প্রত্যক্ষটাকে বলা হয় যুঞ্জান, ঠিক আছে। তাহলে সিদ্ধ পুরুষদেরকে বা তাদের যে প্রত্যক্ষটাকে যুক্ত, আর যারা এখনো সিদ্ধি লাভ করেনি, এখনো মনোসংযোগ নষ্ট হলে যাদের এই প্রত্যক্ষের বিষয়টাও চলে যায়, তাদেরকে বলা হয় যুঞ্জান। কিন্তু তাহলে আমরা দেখলাম যে বাহ্য প্রত্যক্ষ আসলে তিন প্রকার: নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যবিজ্ঞা। আমি পূর্বেও বলেছি যে এই প্রত্যবিজ্ঞাকে অনেকে স্বতন্ত্র প্রত্যক্ষ হিসাবে স্বীকার করছেন, কিন্তু ন্যায় দর্শনে বলা হয়েছে এই প্রত্যবিজ্ঞা কিন্তু সবিকল্পক প্রত্যক্ষেরই অন্তর্গত, তাই স্বতন্ত্র কোনো প্রত্যক্ষ নয়। এই জন্য ন্যায় দর্শনে প্রত্যক্ষ কিন্তু আসলে দুই প্রকারই হবে। এবার আমরা দেখে নেব যে নির্বিকল্পক এবং সবিকল্পক এই প্রত্যক্ষ দুটির আসল স্বরূপ কি। দেখো, বিকল্প কথাটার মানে কি? বিকল্প শব্দের অর্থ হলো বিশেষণ। বিকল্প কথার মানে হলো কি? বিশেষণ বা প্রকার। আর একটা শব্দ ব্যবহার করা হয়, প্রকার। আচ্ছা, বিশেষণ বলতে এখানে কি কি বোঝানো হচ্ছে? বিশেষণ বলতে বোঝানো হচ্ছে নাম, জাতি, গুণ ও ক্রিয়া, ঠিক আছে। তাহলে নাম, জাতি, গুণ, ক্রিয়া এগুলোকে বলা হয় আসলে বিকল্প অর্থ দিয়ে এগুলোকেই বোঝানো হয়। নাম বলতে কোনো কিছুর নাম, একটা জাতি, একটা গুণ, একটা তার ক্রিয়া, এগুলোর যদি বোঝানো হয় সেগুলোকেই বলা হয় বিকল্প। এবার দেখো নির্বিকল্প। নির্বিকল্প, নি মানে নেই, তাহলে যার কোনো বিকল্প নেই তাকে বলা হয় নির্বিকল্পক প্রকল্প বা নির্বিকল্পক প্রত্যক্ষ। তাহলে যার বিশেষণ বা কি নেই, প্রকার নেই। ওকে, তাহলে এমন একটা প্রত্যক্ষ হলো যে প্রত্যক্ষে আমার নাম, জাতি, গুণ, ক্রিয়া এইসবের কোনো একটারই আমার বোধ হলো না, এইগুলো সমস্ত কিছু বর্জিত, মানে বিশেষণ বা বিকল্প বর্জিত এমন একটা জ্ঞান, সেটাকেই বলা হয় নির্বিকল্পক। যেমন কি, ধরো এটা কি, আমি একটা শব্দ বন্ধনী লিখলাম যে এটা কি। তাহলে কোনো একটা বিষয় দেখে যখন আমার মনে হয় যে এটা কি, কিছুই বুঝতে পারছি না, এর নামও জানি না, এর গুণ জানি না, একটা জাতি জানি না, ক্রিয়া জানি না, শুধু মনে হচ্ছে যে এটা কি, ঠিক আছে, তখন আমার যে প্রত্যক্ষ হলো সেটা একেবারে বিশেষণ বর্জিত। এবং এই বিশেষণ বর্জিত, নাম, জাতি, গুণ, ক্রিয়া বর্জিত যে প্রত্যক্ষ, সেটাকেই বলা হয় নির্বিকল্পক প্রত্যক্ষ। তার মানে একটা কিছু আছে, মানে কোনো কিছুর একটা অস্তিত্ব। দেখো, একটা কিছু আছে, এইরকম অস্তিত্ব বাচক যে প্রত্যক্ষ, সেটাকে বলা হয় নির্বিকল্পক প্রত্যক্ষ। একটা কিছু আছে,
এই রকম যে কি আছে এবার বলতে পারছি না, তার নাম ধাম জাতি গুণ তার ক্রিয়া কি কিছুই আমি বলতে পারছি না, তাহলে একটা কিছু রয়েছে এরকম অস্তিত্বের যে একটা অনুভূতি, সেই প্রত্যক্ষটাকে বলা হয় নির্বিকল্পক প্রত্যক্ষ। বোঝা গেল? ক্রিয়ার সংক্ষেপে একদম নাম জাতি গুণ ক্রিয়া এগুলো বর্জিত, শুধু একটা কোনো কিছুর অস্তিত্ব সূচক যে প্রত্যক্ষ হয় সেই প্রত্যক্ষটাকে বলা হয় নির্বিকল্পক প্রত্যক্ষ। ওকে, আমি আরেকটু সহজ উদাহরণ দিই। অনেক সময় আমাদের হয়ে থাকে, আমারও অনেকবার হয়েছে, যে ট্রেন ধরবো কিন্তু খুব তাড়াহুড়ো করে বাড়ি থেকে আমি বেরোচ্ছি, দেরি হয়ে গেছে। এবার হঠাৎ করে আমি গাড়ি রেখে যখন ট্রেন ধরতে যাচ্ছি, হ্যাঁ দৌড়ে দৌড়ে যাচ্ছি যে ট্রেন ঢুকে যাব অবস্থা, টিকিট কাটতে হবে, সেই মুহূর্তে পেছন থেকে কেউ একজন ডাকলো, কিন্তু কে ডাকলো আমি বুঝতে পারলাম না, তার নাম জাতি কে কিছুই বুঝতে পারলাম না। তাহলে কিছু একটা অস্তিত্ব রয়েছে, কেউ আমাকে একজন ডাকলো কিন্তু সে আসলে কে এই রকম আমি বুঝতে পারলাম না এই প্রত্যক্ষটাকে, কিন্তু কেউ একজন কারো একজন অস্তিত্বের আমার কিন্তু প্রত্যক্ষ হলো, কারণ আমি কান দিয়ে সেই মুহূর্তে শুনলাম, আমার কর্ণ কিন্তু বিষয়টাকে কিন্তু সম্বন্ধ স্থাপন হয়েছে আমার কর্ণের সাথে, কিন্তু সম্বন্ধ স্থাপন হয়েছে আমার কর্ণের সাথে তার শব্দের ব্যক্তির শব্দটার, কিন্তু কোন ব্যক্তি কে এই রকম আমার বিশেষণ বা প্রকারের কোনো রকম নলেজ আমার হলো না। তখন আমরা কি করি, পিছন দিকে হয়তো তাকিয়ে দেখি যে রামবাবু আসছেন, রামবাবু আমাকে ডেকেছেন। যখনই রামবাবু আমাকে ডেকেছেন তাহলে আমার নাম বা তার কোনো গুণের বা তার কোনো ক্রিয়ার আমার কিন্তু জ্ঞান হয়ে গেল। সেই মুহূর্তে যখন কে আমাকে ডেকেছে তার অস্তিত্বের অর্থাৎ রামবাবুর নামটা বোঝার ঠিক আগে আমার যে জ্ঞানটা হচ্ছিল যে কেউ একজন ডাকছে, তার অস্তিত্বের যে জ্ঞান, সেই জ্ঞানটা হলো নির্বিকল্পক প্রত্যক্ষ। আর সবিকল্পক প্রত্যক্ষ যাই আমি পিছনটা ঘুরলাম, দেখলাম যে রামবাবু আমাকে ডাকছেন, তখনই আমার বিশেষণ যুক্ত নাম যুক্ত একটা জ্ঞান হয়ে গেল। সেই মুহূর্তে সেই নির্বিকল্পক জ্ঞানটাই বা প্রত্যক্ষটাই কি হয়ে গেল, সঙ্গে সঙ্গে সবিকল্পক হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? এখান থেকে আমরা একটা স্পষ্ট ধারণা লাভ করছি, সেটা হচ্ছে নির্বিকল্পক আর সবিকল্পক কোনো স্বতন্ত্র জ্ঞান নয়, কোনো স্বতন্ত্র জ্ঞান নয়, ভিন্ন জ্ঞান নয়, একই জ্ঞানেরই শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় স্তর। অর্থাৎ এদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে স্পষ্টতা অস্পষ্টতার পার্থক্য, একটা অস্তিত্বের আর একটা বিশেষণযুক্ত একটা প্রত্যক্ষ। আসলে এরা দুটো স্বতন্ত্র কোনো প্রত্যক্ষ নয়, এরা একই প্রত্যক্ষের শুধুমাত্র স্তর মাত্র। প্রথমে হয় নির্বিকল্পক প্রত্যক্ষ, কিছু একটার অস্তিত্বের প্রত্যক্ষ, তারপরে সেই অস্তিত্বের উপরে আমরা নাম গুণ জাতি এইসব আরোপ করি, তখন সেই জ্ঞানটাই সেই প্রত্যক্ষটাই আবার পরিবর্তন হয়ে হয়ে যায় কি সবিকল্পক প্রত্যক্ষ। ঠিক আছে, সবিকল্পক প্রত্যক্ষ তাহলে কোনো স্বতন্ত্র প্রত্যক্ষ নয়, একই প্রত্যক্ষের দুটি স্তর মাত্র, একটা স্পষ্ট স্তর আর একটা স্পষ্ট অস্পষ্ট স্তর, এবং আর একটা হলো স্পষ্ট স্তর। অস্পষ্ট যে স্তরটা তাকেই ন্যায় দর্শনে বলা হয় নির্বিকল্পক, আর যেটা স্পষ্ট স্তর সেটাকে বলা হয় সবিকল্পক। আচ্ছা, আমরা এখানে তর্ক সংগ্রহ গ্রন্থের গ্রন্থাকার অন্নং ভট্ট তিনি নির্বিকল্পক সবিকল্পক প্রত্যক্ষের লক্ষণ দিয়েছেন, সেই লক্ষণটাও আমরা একটু আলোচনা করে নেব। কিন্তু দেখো, নির্বিকল্পক প্রত্যক্ষের লক্ষণে অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে বলছেন, নিষ্পোকারকং জ্ঞানং
নির্বিকল্পকম। ওকে, আর সবিকল্পক প্রত্যক্ষের লক্ষণে কি বলছেন? স্বপ্রকারকং প্রকারকং জ্ঞানং সবিকল্পকম। ঠিক আছে, নিষ্প্রকারকং জ্ঞানং। প্রকার কথার মানে আমি আগেই বলেছি, প্রকার মানে হলো বিশেষণ, আর নিষ্প্রকারকং মানে মানে নেই। তাহলে যে জ্ঞানের কোনো প্রকার বা বিশেষণ নেই সেই জ্ঞানকে বলা হয় নির্বিকল্পকম। ক্লিয়ার? আর স্বপ্রকারকং, প্রকার মানে বিশেষণ, তাহলে স্বপ্রকারকং, স মানে আছে, তাহলে যে জ্ঞানের প্রকার বা বিশেষণ আছে তাকে বলেছেন তিনি সবিকল্পকম। তাহলে নিষ্প্রকারকং জ্ঞানং নির্বিকল্পকম, স্বপ্রকারকং জ্ঞানং সবিকল্পকম। এই অংশটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, যে যে জ্ঞানে প্রকার বা বিশেষণ নেই তাকে বলা হয় নির্বিকল্পকম, আর স্বপ্রকার মানে হচ্ছে যে জ্ঞানে প্রকার আছে। আমি তো প্রকার কি কি সে বলেই দেওয়া হয়েছে, নাম, জাতি, গুণ, ক্রিয়া, এইগুলো সব রয়েছে, তাকে বলা হয় সবিকল্পকম। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষের লক্ষণ। এটা কোথায় দিয়েছেন? অন্নং ভট্ট আর গ্রন্থের নাম হচ্ছে তর্ক সংগ্রহ। ওকে, তর্ক সংগ্রহ গ্রন্থে অন্নং ভট্ট এই নির্বিকল্পক সবিকল্পক প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা করেছেন। আমি তোমাদের উদাহরণ সহ ব্যাখ্যা করে দিলাম। আর আরেকটা বিষয় দেখো, তাহলে যখনই আমি যে উদাহরণটা দিলাম যে রামবাবু রূপে আমি যখনই ব্যক্তিকে চিনতে পারলাম, তখন তো সেই জ্ঞানটা হয়ে গেল কি? সবিকল্পক, বিশেষণযুক্ত জ্ঞান, নামযুক্ত জাতিযুক্ত জ্ঞান। এবার প্রত্যভিজ্ঞা কথাটার মানে কি? প্রত্যভিজ্ঞা কথার মানে হচ্ছে চিনে নেওয়া বোধ বা চিনে নেওয়া বোধ। দেখো, আমি 10 বছর আগে যে উদাহরণটাই আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেটাই বলছি, যে 10 বছর আগে আমি দেবদত্তের সাথে কোথাও একটা প্রীতিভোজে, বিবাহ অনুষ্ঠানে বা কোনো একটা প্রীতিভোজে আমরা আমন্ত্রিত হয়েছিলাম, এবং সেখানে আমি দেবদত্তের পাশে বসে সন্ধ্যা ভোজন করেছিলাম। কিন্তু 10 বছর আর আমি দেবদত্তকে দেখিনি। হঠাৎ আজকে যখন আমি দেবদত্তকে দেখছি, তখন বলি এই সেই দেবদত্ত যার সাথে আমি 10 বছর আগে ওই প্রীতিভোজনে বা সন্ধ্যা একটা অনুষ্ঠানেতে আমরা একসাথে বসে প্রীতিভোজন করেছিলাম। ঠিক আছে, তাহলে আমি আজকে যে দেবদত্তকে দেখছি তাকে 10 বছর আগে তার সাথে আমার পরিচয় হয়েছিল। ঠিক আছে, আমি তাহলে 10 বছর আগে দেখা দেবদত্তকে আজকে চিনতে পারলাম। এই যে চিনে নেওয়া বোধ বা পরিচিতি যে বোধ, এটাকে বলা হয় প্রত্যভিজ্ঞা। এবার এই যে প্রত্যভিজ্ঞাটা নাম জাতি বিশেষণ রূপেই তো আমি তাকে চিনছি। এই কারণে প্রত্যভিজ্ঞাকে আর নৈয়ায়িকেরা কিন্তু বলছেন না যে স্বতন্ত্র প্রত্যক্ষ, এটাকে বলছেন সবিকল্পক প্রত্যক্ষ। যেহেতু সবিকল্পক প্রত্যক্ষে নাম জাতি গুণ এইসব যুক্ত রূপেই আমাদের জ্ঞানটা হয়, আর প্রত্যভিজ্ঞা বা চিনে নেওয়া বোধটাও হচ্ছে নাম জাতি গুণ এইসব যুক্ত রূপে একটা চিনে নেওয়া বোধ, একটা বোধ। সেই কারণে একে আর সবিকল্পকই প্রত্যক্ষই তারা বলেছেন, আর অতিরিক্ত বা স্বতন্ত্র রূপে প্রত্যভিজ্ঞাকে ন্যায় দর্শনে স্বীকার করা হচ্ছে না। ঠিক আছে, তো
আমরা আজকে আলোচনা করলাম যে নির্বিকল্পক সবিকল্পক প্রত্যক্ষ কি, প্রত্যক্ষের একদম ধারাবাহিক একটা আমরা ডায়াগ্রাম তৈরি করলাম যে তার শ্রেণীবিভাগগুলো কি কি। আর একটা প্রশ্ন আমরা নির্বিকল্পক সবিকল্পক প্রত্যক্ষের আলোচনায় এসে যায়, সেটা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকারের যুক্তি কি। ঠিক আছে, এটা আমরা পরবর্তী একটা ক্লাসে আলোচনা করে দেবো, কারণ রীতিমতো এই ক্লাসটা অনেকটা লং হয়ে গেছে। তো পরের ক্লাসে আমরা নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষ এদের মধ্যে প্রত্যক্ষ স্বীকারের প্রমাণটা আসলে কি কি, কোন যুক্তিতে আমরা নির্বিকল্পক প্রত্যক্ষকে স্বীকার করব। একটা তো অস্তিত্ব সূচক একটা জ্ঞান, তাহলে কোন যুক্তিতে আমরা স্বীকার করতে পারি সেই বিষয়টা আমরা একদম পরের ক্লাসেই আলোচনা করে দেবো। ঠিক আছে, আজকের ক্লাস এখান পর্যন্তই। তোমরা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। যে কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট সেকশানে জানাও, আমরা সেই রিলেটেড আর একাদশ শ্রেণীর আর যে ক্লাসগুলো তোমাদের খুব একান্ত প্রয়োজন সেগুলো আমাদের কমেন্ট করো, সেই ভিডিওগুলোই আমরা আগে করব। নাহলে রীতিমতো আমরা তো পরপর ঠিক করে রেখেছি যে পুরো সিলেবাস ধরে থরলি আলোচনা করে দেবো। আর আরেকটা যে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো, অনেকে বলছো স্যার এমসিকিউ দিন। আমি তোমাদের বলছি যে আগে এই ক্লাসগুলো ডিটেলসে বোঝো, বোঝার পরে তুমি দেখো নিজে এমসিকিউ তৈরি করতে পারবে, নিজের আনসার করতে পারবে। আর শুধু এমসিকিউ করে মাতামাতি করলে হবে না, আগে পুরো বিষয়ের গভীরে যাও, বিষয়টাকে বুঝে নাও, বুঝে নেওয়ার পরে তুমি এমসিকিউ করো। আমরা তো এমসিকিউ দিচ্ছি, কিন্তু আগে বিষয়গুলোকে বোঝো, বুঝে নেওয়ার পরে তো তোমার কোনো অসুবিধা থাকবে না। তুমি ভালো করে বুঝতে পারলে সমস্ত এমসিকিউ সে ডায়াগ্রাম চার্ট দিক, যেমনভাবে দিক, ট্রু ফলস দিক, তুমি কিন্তু সেই আনসারগুলো করতে পারবে। আর বিষয়টা বুঝতে না পারলে কিন্তু সেই আনসার কিন্তু তোমার কাছে খুবই জটিল বলে মনে হবে, সেটা মুখস্থ করা হয়ে যাবে, আর কিছু নয়। ঠিক আছে, তো আজকের ক্লাস এখান পর্যন্তই রইল। পরের ক্লাসে আবার তোমাদের একটা নতুন বিষয় নিয়ে আমরা আবার আসছি।